ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিশাল সমাবেশ, বিক্ষোভে উত্তাল গোটা দেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও সমস্যা হবে না, বিমানে করে সরাসরি পণ্য রপ্তানির সিদ্ধান্ত জানালেন বাণিজ্য উপদেষ্টা। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এসএসসির প্রথম পরীক্ষা শেষ, প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়ালে ব্যবস্থা, শিক্ষা উপদেষ্টার হুঁশিয়ারি। আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। এবং চীন ছাড়া বাকি সব দেশের জন্য পাল্টা শুল্ক আরোপ, 90 দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের। অনেক দেশেই শেয়ারের ঊর্ধ্বমুখী সূচক। স্বাগত সংবাদ সংযোগের সঙ্গে আছি আমি মাহবুব হাসান এবং আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত বিএনপি গাজাবাসীর পাশে থাকবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেছেন, পতিত আওয়ামী লীগ সব সময় ইসরায়েলের পাশে ছিল। ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে আওয়ামী লীগ বিরোধী মত দমনের চেষ্টাও করেছে। বিকেল 4টায় নয়াপল্টনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিএনপির র্যালি শুরুর আগে সংশ্লিষ্ট সমাবেশে এ কথা জানিয়েছেন তিনি। গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, মুসলিম বিশ্ব আজ নীরব, আর এই নীরবতার সুযোগেই ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পৃথিবীর কিছু পরাশক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই নৃশংসতা চলছে, তাই এখনই বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জোরালো ভূমিকা প্রয়োজন। সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শান্তিনগর, মৌচাক, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, সব সময় সম্ভাবনাময় মানুষের পাশে থাকবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমান তৈরি করা মানিকগঞ্জের জুলহাস মোল্লাকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার সময় একথা বলেন তিনি। তারেক রহমানের জুলহাসের পাশে দাঁড়ানোকে সিম্বলিক রিপ্রেজেন্টেশন বলেও মন্তব্য করেন তিনি। জুলহাসের মতো মেধাবীরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেলে দেশের সম্পদ হয়ে উঠবে বলেও মনে করেন তিনি। এজন্য সমাজের বিত্তবানদেরও সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন যারা সুযোগের অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারেন না, রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে, সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে গাজীপুর জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় নগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হয়। পরে সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা গাজীপুর মহাসড়ক ধরে চান্দনা চৌরাস্তায় গিয়ে মিছিলটি শেষ হয়। এতে মহানগর বিএনপি সহ বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকরা লেখার ব্যানার নিয়ে যোগদান করেন। এ সময় তারা ফিলিস্তিনবাসীর পক্ষে এবং ইসরায়েলের পণ্য বয়কট সহ নানান ধরনের মিছিল দিতে থাকেন। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
তিনি বলেন, রপ্তানি বাণিজ্যে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য নিজেদের বিমানবন্দর ব্যবহার করে সরাসরি পণ্য রপ্তানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি আরও জানান, আপাতত ৩ মাসের জন্য যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ স্থগিত করায় আলোচনার সুযোগ তৈরি হলো। আরও জানাচ্ছেন শারমিন নীরা। 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। ফলে ভারতের দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে অপেক্ষাকৃত কম খরচে পণ্য রফতানির সুযোগ পেত বাংলাদেশের রফতানিকারকরা। কিন্তু কোনো পূর্ব সতর্কতা বা কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে রফতানিতে প্রতিবন্ধকতার শঙ্কা তৈরি হয়েছে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের এই পদক্ষেপে রফতানি বাণিজ্য ও প্রতিযোগিতায় যাতে প্রভাব না পড়ে সেজন্য নিজেদের বিমানবন্দর থেকেই আপাতত পণ্য রফতানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি 3 মাসের জন্য স্থগিত হওয়াকে দেশের রফতানি বাণিজ্যের জন্য ভালো খবর বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা। এই সময়ের মধ্যে দেশটির সাথে আলোচনার ভিত্তিতে রফতানি বাণিজ্যের একটি সহনীয় পরিবেশ তৈরির ব্যাপারেও আশাবাদী তিনি। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। শুল্ক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনা করতে দ্রুতই একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। থ্যাংক ইউ ভেরি মাচ। শারমিন নীরা, 71, ঢাকা। এখন থেকে ভারতের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। 4 বছর আগের চালু হওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে সড়কপথে নেপাল এবং ভুটানে রপ্তানির সুযোগ থাকছে না। দিল্লি জানিয়েছে নিজস্ব রপ্তানিতে জট তৈরি হওয়ায় এই সুবিধা বাতিল করেছে তারা। তবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। 2024 সালের তথ্য বলছে, ভুটানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ 107 কোটি টাকা আর নেপালে 479 কোটি টাকা। বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম তৈরি পোশাক, ওষুধ, নির্মাণ সামগ্রী ও কৃষিপণ্য। এই রপ্তানির সিংহভাগ ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতের ভূমি ব্যবহার করে সম্পন্ন করে থাকে বাংলাদেশ। এই ট্রান্সশিপমেন্ট সুবিধা শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশকে দিয়েছিল। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারতের সরকার একটি সার্কুলার জারি করেছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ কোনো পণ্য নেপাল ও ভুটানে রপ্তানি করতে পারবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাপ্তাহিক ব্রিফিং করেছে। সেই ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বন্দরে জট তৈরি হওয়ায় এই সুবিধা বাতিল করা হয়েছে। This was a facility that was extended to Bangladesh in 2020. 2020 সালে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। সময়ের ব্যবধানে সেটার ফলাফল আমরা পেয়েছি। সুনির্দিষ্ট জট তৈরি হয়েছে আমাদের বিমানবন্দর ও বন্দরে। অবকাঠামো ও ভারতের রপ্তানিতে উচ্চ ব্যয়, রপ্তানি কাজে ভারতে জট তৈরি হয়েছে। এই কারণে 8 এপ্রিল থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। আমরা আশা করছি এই ব্যবস্থার কারণে ভুটান ও নেপালে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। সেখানে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয়। মোদি-ইউনূস বৈঠকে দুদেশের সম্পর্ক ভালো বলে জানানো হয়েছে। তাহলে এমন সিদ্ধান্তের কারণ কি হতে পারে? যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে ওয়েলকাম জানাতে পারছি না। দিকে ডব্লিউটিওর আইনটাকে লঙ্ঘন করছেন ইনডাইরেক্টলি। আপনি যদি এই রকম কথাবার্তা বলেন, এই রকম স্টেক যদি নেন, সেটা ভারতের গ্লোবাল পাওয়ার হওয়ার ক্ষেত্রেও কিন্তু বাধা সৃষ্টি করবে। যে ভারতের চারিপাশে যে সকল প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, তাদের কারো সাথেই তার ভালো সম্পর্ক হচ্ছে না।
ভারত ভিসা সুবিধা বন্ধ রেখেছে শেখ হাসিনার পতনের পর থেকেই। এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হলো। ভারত আশ্রয় রেখেছে পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাহলে দুই দেশের সম্পর্ক কি আরেক দফা বৈরী হলো? বিমস্টেকে এই দুদিন আগেই আলোচনা হলো যে এইখানকার সদস্য যে সকল রাষ্ট্র আছে সেই সকল রাষ্ট্রের ট্রেড, কমার্স, ইকোনমিকে আরো অগ্রাধিকার ভিত্তিতে অথবা তার অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করতে হবে। তো আপনি তো সেটা করছেন না, মানছেন না। এটা আমি দ্বিচারিতার একটা লক্ষণ বলে মনে করছি। বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহার করে ভারত সেভেন সিস্টার্সে পণ্য পাঠায়। সেই সুবিধা বাংলাদেশের জনগণের স্বার্থে পুনর্বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন নাঈম আশফাক চৌধুরী। রুনবী সরকার, ৭১, ঢাকা। ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করার পর বেনাপোল বন্দর থেকে 5টি ট্রাক ফেরত গেছে। মঙ্গলবার বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করার পর বুধবার থেকেই ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এদিকে বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, এখন পর্যন্ত বেনাপোল থেকে 5টি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ফেরত গেছে, কারণ ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রির পণ্য কার্পাস ইস্যু করেনি। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্টের আওতায় 20 থেকে 25টি ট্রাক ভারতে প্রবেশ করত। তবে দুই দেশেই সাধারণ আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। এখনো বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে রপ্তানির অপেক্ষায়, কিন্তু ভারতের পেট্রাপোল কাস্টম কর্তৃপক্ষ এই ট্রাকের কার্পাস ইস্যু না করায় ট্রাকটি রপ্তানি হচ্ছে না। বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে থার্ড কান্ট্রিতে যে সমস্ত পণ্য রপ্তানি হতো সেসব ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হতে পারে। রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 4 মে দিন ধার্য করেছে আদালত। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। এবার রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলায় 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার রাজুকের প্লট দুর্নীতি মামলায় 18 জনের বিরুদ্ধে দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করে আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। অভিযোগটা হচ্ছে সাইমা ওয়াজেদ প্রেসক্রাইব ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয় অথবা তার নিজের অ্যাপ্লিকেশন করতে হয়, সেই সমস্ত কিছু না থাকা সত্ত্বেও প্রভাবটাকে খাটিয়ে এখানে রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তারাও এটার সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা সম্পাদন করেছে। যেহেতু কোনো আসামি আত্মসমর্পণ করেননি বা জামিন নেননি, সেই জন্য প্রত্যেক আসামির বিরুদ্ধেই ওয়ারেন্ট জারি হয়েছে আজকে, এবং আগামী 4, 5, 25 তারিখ নির্ধারিত তারিখ রাখা হয়েছে। তারা যদি এর মধ্যে সারেন্ডার না করেন তাহলে গেজেট প্রকাশ হবে। প্লট বরাদ্দের ক্ষেত্রে রাজুকের আইন মানা হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাইমা ওয়াজেদ পুতুল তার নামে সুদা সদন রাজুকের প্লট, সেই সুদা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে, এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে প্লটটা নেওয়া হয়, এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। পূর্বাচলে 10 কাঠার এই প্লট জালিয়াতির অভিযোগে গেল 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গেল 10 মার্চ আরও 2 আসামি সহ মোট 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তিনি। চার্জশিটে সাক্ষী করা হয়েছে 16 জনকে।
শেখ হাসিনা ও পুতুল ছাড়াও এ মামলায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ আরও 16 জনকে আসামি করা হয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। ওবায়দুল কাদের সহ পতিত আওয়ামী লীগ সরকারের 10 মন্ত্রী, উপদেষ্টা ও মেয়রের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিপত্র সহ চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিদেশে পলাতক এই আসামিদের বিচারের আওতায় আনতে বৃহস্পতিবার এসব নথিপত্র পাঠানো হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণঅভ্যুত্থানের পর গেল বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা। সেদিন থেকে গা ঢাকা দেন পতিত সরকারের মন্ত্রী, এমপি ও গুরুত্বপূর্ণ নানা পদে থাকা কর্মকর্তারা। তীব্র গণ আন্দোলনের মুখেও ক্ষমতা ধরে রাখতে সহস্রাধিক মানুষকে হত্যা করে পতিত সেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসব হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংশোধনী আনা হয় আইনেও। ট্রাইব্যুনালের দায়ের হওয়া মামলার সার্বিক বিচার কার্যক্রম তুলে ধরে নানা ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ করে প্রসিকিউশন। জানানো হয় এই পর্যন্ত ট্রাইব্যুনালে 339টি অভিযোগ জমা পড়েছে। 22টি মামলায় আসামি হয়েছে 141 জন। শেখ হাসিনার সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ অভিযুক্ত 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর শেখ হাসিনা সহ 87 জন পলাতক রয়েছে। শেখ হাসিনার মামলা সহ 4টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। পলাতক আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে কিছু ক্ষেত্রে ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট বের হওয়ার তথ্য আগেই আসামিদের কাছে চলে যাওয়ায় আসামি পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। মামলার আলামত নষ্ট করা ও বিচার বাধাগ্রস্ত করতে বিদেশি লবিস্ট নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই প্রসিকিউটর। বিপুল অর্থ ব্যয়ে ব্রিটেনের বিখ্যাত আইনজীবী ফার্ম ডটি স্ট্রিট চেম্বার্সকে নিয়োগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভ্যন্তরীণকালীন সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ আনয়ন করানোর জন্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 আসামিকে দেশে ফিরিয়ে আনতে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে। মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। জুলাই গণহত্যার জন্য দায়ী শীর্ষ নির্দেশদাতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আগে করা হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত % ছিল? গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে। এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। সৈকত সাদিক, ৭১, ঢাকা। এদিকে বিচারক অসুস্থ থাকায় বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ এবং জামিন আদেশের তারিখ আবারও পেছালো। এ নিয়ে চতুর্থবারের মতো পেছালো 239 জন সাবেক বিডিআর জওয়ানের জামিন আদেশের তারিখ। বৃহস্পতিবার সকালে আসামির সাক্ষী এবং আইনজীবীরা আদালতে আসেন। পরে জানতে পারেন বিচারক অসুস্থ থাকায় আদালত বসবে না। এর আগে 31 মার্চ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। এই মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। মামলা কবে শেষ হতে পারে এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানাতে পারছে না রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আদেশের তারিখ বারবার পেছানো এবং সাক্ষ্য না নেয়ার তীব্র সমালোচনাও করেছেন। বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ৩,৭১৫টি কেন্দ্রে এবার অংশ নিচ্ছে 19,28,970 জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করলেও তুলনামূলক দেরিতে শুরু হয়
কিছুটা অসন্তুষ্ট অভিভাবকরা। আর শিক্ষা উপদেষ্টা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভুয়া খবর ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, তাই প্রস্তুতির পাশাপাশি প্রত্যাশাও বেশি। সেজন্য পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের পাশে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থী, অভিভাবক সবাই। বেশ আগে চলে আসায় অনেকে কেন্দ্রের সামনেই সেরে নিলেন শেষ প্রস্তুতি। আশাবাদ জানালেন পরীক্ষা নিয়েও। ক্যান্ডিডেটই আসলে এক্সামের আগে টেনশন যত আগেই হোক যত পরে হোক সেটা থাকবেই। মনে হচ্ছে ইজি হবে, এখন দেখা যাক কেমন হয়। আমার মনে হয় একটু ভালো প্রিপারেশন নিলে অনেক ভালো এক্সাম দেওয়া যাবে। মার্চ জুড়ে রমজান থাকায় এবারের পরীক্ষা শুরু হয়েছে বেশ দেরিতে। এতে কিছুটা অসন্তোষ জানালেন অভিভাবকরা। বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে পরীক্ষারও তারিখ আকপিস হয়েছে। ফেব্রুয়ারিতে হতো ভালো হতো, কারণ আসলে ফেব্রুয়ারির পরে মার্চটা পুরোটাই রোজা গিয়েছে এবং রোজার কারণে বাচ্চাদের পড়াশোনাও একটু ডিলেমি হয়ে গিয়েছিল। আমরা চাই যে দেশের যে পরিস্থিতি এর মধ্যে যেন পরীক্ষাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হয়। বেলা 11টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি না করার অনুরোধও জানান তিনি। আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, ব্যক্তিকে এবং যারা সে সামাজিক মাধ্যম করেন তাদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব আপনারা সেগুলো থেকে বিরত থাকুন। পরীক্ষা শেষে প্রথম দিনের প্রশ্ন নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন এবারের পরীক্ষার্থীরা। এমসিকিউ আমার কাছে সহজই লেগেছে, এরকম কঠিন কিছু আসেনি, যা পড়েছি তাই এসেছে। মোটামুটি সহজই ছিল, কিন্তু আসলে যেগুলো আশা করেছিলাম আসবে সেখান থেকে আসে নাই, আর যেগুলো ভেবেছিলাম যে আসবে না সেখান থেকে আসছে। আশা করছি ইনশাল্লাহ গোল্ডেনটা A+ আসবে ইনশাল্লাহ। মোটামুটি কোয়েশ্চেন অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। বলতে গেলে যেগুলো এক্সপেক্ট করছি ওগুলো তো আসে নাই, বাট যা আসছে হ্যাঁ ইনশাল্লাহ কমন পেয়েছে, ভালোভাবে দিচ্ছি সব। আমরা আশা করি গোল্ডেন A+। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু, 13ই মে বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হবে এবারের এসএসসির লিখিত পরীক্ষা। প্রথম পরীক্ষার মতোই শেষ পরীক্ষায়ও নিশ্চয়ই শিক্ষার্থীরা ধরে রাখতে চাইবে তাদের এই হাসি, এই উচ্ছ্বাস। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। তাৎক্ষণিক বিনিয়োগের চেয়ে বাংলাদেশে বিনিয়োগের পাইপলাইন তৈরির উদ্দেশ্যই করা হয় বিনিয়োগ সম্মেলন। ইতিমধ্যে দুটি কোম্পানি সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তাই সম্মেলন পরবর্তী সময়ে বিনিয়োগে আগ্রহীদের সাথে ধারাবাহিক যোগাযোগ রক্ষার একটি রোডম্যাপ তৈরি করবে বিডা। বিদেশি কোম্পানিগুলোর সাথে বৈঠক করার সুযোগ হয় ব্যবসায়ীরাও আশাবাদী বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের শুরুতে ডিজিটাল ইকোনমি ও পোশাক খাত নিয়ে বড় পরিসরে চলে দুটি আলোচনা। দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে বাংলাদেশের পণ্য রপ্তানির সম্ভাবনা ও করণীয় সহ প্রাতিষ্ঠানিক সংস্কার প্রসঙ্গ। ফরেন ইনভেস্টররা কিন্তু বাংলাদেশের কি আছে, কি জন্য এখানে ইনভেস্টমেন্ট করা উচিত, ওনারাই বলছে অ্যাম্বাসেডর হয়ে। সো এটাও কিন্তু একটা চেঞ্জ, উইচ ইজ আ বিগ চেঞ্জ। ফর এক্সাম্পল, ইয়াং ওয়ানের যে মিউটেশনের যে প্রবলেমটা ছিল খুবই দ্রুত সময় কিন্তু এটা করে ফেলেছে। তো এরকম এক্সাম্পল যদি আমরা আমাদের এনবিআর বলেন, পোর্টে বলেন, যে লজিস্টিক্সে, হ্যাঁ, স্পিড টু মার্কেট, এগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু এটা ভালো হবে। ফেব্রুয়ারি মাসে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো লঞ্চ করলাম। এই 7ই এপ্রিল পর্যন্ত সেখান থেকে আমরা 1,57,000-এরও বেশি আপনার লাইসেন্স সার্টিফিকেট ইস্যু করেছি এবং উই হোপ যে 31শে মার্চের মধ্যে আমাদের যে 19টা যে এজেন্সি যাদের সাথে আমরা কাজ করছি তাদেরকে সবাইকে আমরা অনলাইনে অনবোর্ড করতে পারবো। আমরা উই আর কমিটেড যে আমরা ইলেকট্রনিক কার্গো ট্র্যাকিং সিস্টেম চালু করব। সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কোরিয়ান ইপিজেডের প্রধান কিহাক সাং বলেন, সম্মেলনে আসা 35 জন কোরীয় ব্যবসায়ী পোশাক, প্রযুক্তি, নির্মাণ, অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। To invest in the country and including young one too. We are trying to make an all-out effort to promote Bangladesh. জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে থাকা বাংলাদেশের খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। তাই কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয় সম্মেলনে। দেশ বিদেশ থেকে নতুন নতুন টেকনোলজি আসছে এবং ইনভেস্টর আসছে এখানে। তারা কিন্তু এই আপস্কেল টেকনোলজির কথা ভাবছে। তার কারণ হলো একসময় কৃষি কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশনে যাবে এনভায়রনমেন্টের কারণে। তখন কিন্তু আপস্কেল টেকনোলজি ছাড়া দেশে কৃষি উৎপাদন করা খুব ডিফিকাল্ট হবে। তখন একটা ভালো মার্কেট তৈরি হবে। এই আশা নিয়ে আমি মনে করি যে আমাদের দেশে
ভালো ভালো ইনভেস্টর আসবে। 4 দিনের সম্মেলনে যোগ দেওয়া 450 বিদেশি বিনিয়োগকারীদের সাথে ভবিষ্যতে যোগাযোগ রক্ষা করার একটি রোডম্যাপ হাতে নেওয়ার কথা জানালো বিডা। 4 ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে। আসলে প্রথমে ওদের আগ্রহ জন্মায়, তারপর আসলে আরেকটু ইনফরমেশন নেয়, তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে। তো ওরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। মানে প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি, এবং এই জন্য একটি সার্টেন টাইমলাইন পর ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করব এবং চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে। সম্মেলনে কতগুলো প্রতিষ্ঠান কত টাকার বিনিয়োগ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তা রোববার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে তুলে ধরবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সুশান্ত সিনহা, 71, ঢাকা। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। এদিকে আইএমএফের সাথে একমত অর্থনীতিবিদরা। তারা বলছেন অস্থির ডলারের বাজারে একটা স্থিতাবস্থায় আনতে সেটি বাজার ব্যবস্থার উপরই ছেড়ে দেওয়া উচিত। ব্যাংকাররা অবশ্য বলছেন ডলার রেট বাজারের উপর ছেড়ে দিলে ভালো, তবে সেটি এখনই ঠিক হবে কিনা তা ভাবতে হবে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের 8 মে কোল্ডিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন 10 টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় 117 টাকা। এই ভিত্তি মূল্যের 2% বেশি কমে কেনা বেচা হওয়ার কথা ছিল ডলারের, কিন্তু তখন কয়েকদিন প্রতি ডলার 120 টাকায় কেনা বেচা হলেও এরপরই দাম উঠে যায় 126-27 টাকায়। তবে ডলারের বাজার নিয়ন্ত্রণে নিউ কোল্ডিং পেগে যেতে চাইলেও সেখান থেকে সরে এসে কিছুটা বাজার ভিত্তিক করে বাংলাদেশ ব্যাংক। যদিও ডলার রেট পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার চাপ আছে আইএমএফের। আইএমএফের চাপ আছে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট নির্ধারণের জন্য, তবে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক করা আমাদের দেশের যে অর্থনীতি তার জন্য সবসময় যে ফলদায়ক হবে তা না। কিছুটা হলেও লাগাম ধরে রাখা উচিত। আর্থিক খাত বিশেষজ্ঞরাও বলে আসছেন ডলারের দামটা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, ফলে আইএমএফের চাপে সমর্থন আছে তাদের। প্রথম থেকে বাংলাদেশ ব্যাংক যে সমস্ত মেজার্সগুলো নিচ্ছে, তো এগুলো নিচ্ছে কেন? এগুলো নিচ্ছি তো ডলারকে বাজারমুখী করার জন্য। তো সুতরাং বাজারের উপর ছেড়ে দেওয়াই ভালো। অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো এটাই, যেহেতু আপনার মনিটরিং সিস্টেমটা আপনি জোরদার করতে পেরেছেন এবং এটা তো গত 3 মাস ধরে কার্যকর। এটা যে ইনএফেক্টিভ হয়েছে, ডিসফাংশনাল, তা তো না। ডলারের বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি বলছেন এই ব্যাংক কর্মকর্তাও। তার মতে ডলার রেট বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, তবে এই মুহূর্তে সেটি ঠিক হবে কিনা সেটিও ভাবতে হবে। সংখ্যা কাজ করছি যে অ্যাজ এ ব্যাংকার আমি ডেফিনেটলি চাই মার্কেট ইন্টারেস্টে যেমন ডিটারমিন করবে তেমনি করে এটাও করবে, এবং আমি জানি বর্তমান গভর্নর তাই চায়। এখন এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া সঠিক কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার চিন্তা করতে হবে, যে আসলে আমি কি এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেব কিনা। তবে স্বস্তির কথা হলো গেল 2 মাস ধরে বিশ্বজুড়েই ডলারের অবমূল্যায়ন হচ্ছে। আশা করা যায় এর প্রভাবে ধীরে ধীরে আবার শক্তিশালী হবে টাকা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। চীন বাদে যেসব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল সেটি 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের এই ঘোষণার পরই এশিয়া সহ বিশ্বের অনেক দেশের শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী সূচক লক্ষ্য করা গেছে। অন্যদিকে চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন প্রশাসন চীনা পণ্যের উপর 104% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা 84% পর্যন্ত শুল্ক আরোপ করে চীন। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। আগামী 3 মাস পাল্টা শুল্ক 10% থাকবে। নিজের ট্রুথ সোশ্যালে এমনই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন 75টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে, সমস্যা সমাধানের জন্য সমঝোতায় আসার অনুরোধ জানিয়েছে তারা। এই ঘোষণার পরই এশিয়া সহ বিশ্বের অনেক দেশের শেয়ার বাজারের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। অন্য দেশগুলোকে ছাড় দিলেও আওতার বাইরে থাকছে চীন। উল্টো দেশটির সঙ্গে চলা বাণিজ্য যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেছেন ট্রাম্প। পাল্টা শুল্ক 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে তার জন্য দেশটির পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করা হয়েছে, আর এই সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর করা হবে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
শুল্ক ছাড় দেওয়ার কারণ হলো যারা সমঝোতায় আসতে চায় তাদের সাথে মার্কিন কর্তৃপক্ষের আলোচনার সময় যাতে পাওয়া যায়। এই তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। We represent our interests. We put America first. President Trump is staring them down on trade. সমঝোতার একটা দারুণ সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন পর্যন্ত ৭৫টি দেশ যোগাযোগ করেছে। ট্রাম্পের শক্ত নীতির কারণেই এই সাফল্য। এক সপ্তাহ আগে আমি বলেছিলাম প্রতিশোধ পরায়ণ না হলে পুরস্কার পাওয়া যাবে। এখন দেখুন, বিশ্বের যে কোনো দেশ আলোচনা চাইলে আমরা প্রস্তুত। আমরা তাদের জন্য 10% পর্যন্ত নামতে রাজি। আর চীন তাদের ভুলের খেসারত দেবে 125% বাড়তি দিয়ে। এর আগে চীনের উপর পূর্ব আরোপিত শুল্ক 50% থেকে বাড়িয়ে 104% করার পর যুক্তরাষ্ট্রের পণ্যে 84% পর্যন্ত শুল্ক আরোপ করে চীন। এছাড়া যুক্তরাষ্ট্রের 12টি কোম্পানির উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। 6টি মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত তালিকায় যুক্ত করে চীনে তাদের ব্যবসা নিষিদ্ধ করা হয়। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।